আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পার্টের আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব চ্যাপ্টার থেকে সিকিউ এর সাজেশন নিয়ে কথা বলবো। মেইনলি এই চ্যাপ্টার থেকে কোন কোন টপিকের উপর কিভাবে সিকিউ আসতে পারে এগুলো নিয়ে আলোচনা করব এবং এই সিকিউগুলা কত সহজ উপায়ে কিভাবে সলভ করা যায় এইগুলো নিয়ে পুরো ক্লাস জুড়ে আলোচনা করব। এই চ্যাপ্টারটা অনেক ছোট এবং সুন্দর একটা চ্যাপ্টার, সো এই চ্যাপ্টারটা তোমাদের এইচএসসি এক্সামের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো, শুরুতে আমি এখানে 3টা ইম্পর্টেন্ট টপিক রেখে দিয়েছি। যদিও এখানে 3টা টপিক দেখা যাচ্ছে, কিন্তু এর মাঝে আরও আমাদের 2-1টা টপিক ইনক্লুড হবে আর কি। ঠিক আছে, তাহলে দেখো, ফার্স্ট যে টপিক আছে আমাদের চাপ, তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক। এর মধ্যে আরেকটা বিষয় আছে যেটা স্পেসিফিকলি আমরা কূপ বা হ্রদের গভীরতা দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক আছে, তো দেখো, এই যে হ্রদ বা কূপের গভীরতা, এইটা আমাদের সিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না। এইটা মোটামুটি আমি যদি বলি 40%-এর মতো, মানে মাঝামাঝি আসে আর কি। ঠিক আছে, তারপরে আমরা এটাকে দেখব। এবং এই যে চাপ, তাপমাত্রা এবং আয়তনের যে সূত্রগুলো আছে, এইগুলো আমাদের বেশ ইম্পর্টেন্ট। এইখান থেকে ভালো কোশ্চেন হয়। ঠিক আছে, যদি মোটামুটি কোশ্চেন স্ট্যান্ডার্ড হয় তাহলে এইখান থেকে কোশ্চেন দেয়। তারপরে দেখো আমাদের 2 নাম্বার টপিকে কি আছে, গতিশক্তি এবং হচ্ছে আরএমএস বেগ। এই টপিকটা আমাদের খুব বেশি গুরুত্বপূর্ণ, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখান থেকে সব থেকে বেশি কোশ্চেন দেয় এই জায়গা থেকে। ঠিক আছে, এটাকে যদি আমি 90% কম ইম্পর্টেন্স দিতে পারি, ঠিক আছে, এই চ্যাপ্টারে কিন্তু আমাদের টপিকই খুবই কম, তো এইটা থেকেই ম্যাক্সিমাম সময় কোশ্চেন আসে। এইটার কিন্তু এরকমও হইতে পারে যে শুধুমাত্র আমাদের এখানে আরএমএস বেগ বলতে আরএমএস বেগ, এইটা দিয়েই একটা পূর্ণাঙ্গ কোশ্চেন দিয়ে দিতে পারে। আবার আমাদের যে গতিশক্তি আছে এইটা দিয়েও আমাদের একটা পূর্ণাঙ্গ সিকিউ দিয়ে দিতে পারে। ঠিক আছে, আমি দুইটাকে একসাথেই রাখছি, যে দুইটাকে ম্যাক্সিমাম সময় দুইটাকে একসাথে করে কোশ্চেন দেয়। তো একসাথে দিলে কিভাবে আসবে এইগুলো নিয়ে আমরা সিকিউ সাজিয়ে রাখছি। তারপর আসি কি আমাদের আপেক্ষিক আর্দ্রতা। এইটা আসলে 100% ইম্পর্টেন্স দিতে হয় না, আমি 99% ইম্পর্টেন্স দিলাম। যদি এইখান থেকে কোনো কোশ্চেন না দেয় তাহলে ধরেই নেওয়া যায় যে আপেক্ষিক আর্দ্রতা থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে, তো চলো আমরা টপিক ওয়াইজ দেখি সিকিউগুলা কিভাবে আসতে পারে। আমরা একটু টপিক নিয়ে একটু আলোচনা করি যে এইগুলা থাকলে কি কি সূত্র আমাদের ইউজ করতে হবে এখানে। দেখো, আমরা এখান থেকে অনেকগুলো সূত্র পড়ছি। আদর্শ গ্যাস কাকে বলে ভাইয়া, এটা কিন্তু আমাদের ক নম্বর প্রশ্নে আছে। যেই গ্যাস বয়েল-চার্লস এবং অ্যাভোগাড্রো সূত্র মেনে চলে তাকে বলা হয় কি আদর্শ গ্যাস। বোঝা গেছে? তাহলে দেখো, এখান থেকে আমরা বয়েলের সূত্র থেকে কি পাই, বয়েলের সূত্র থেকে পাই P1 V1 সমান সমান P2 V2। যদিও এটা আমাদের বয়েলের সূত্র না, কিন্তু আমাদের সূত্রের প্রতিপাদ্য রূপ থাকে এইটাই। তারপরে দেখো, আবার চার্লসের সূত্র থেকে কি পাই, V1 বাই T1 সমান সমান V2 বাই T2। এবং এই সূত্রগুলোকে যদি আমরা সবগুলোকে একসাথে কম্বাইন করি তাহলে এরকম একটা সূত্র পাই, P1 বাই V1 P2 বাই V2 ডিভাইডেড বাই T2। এই সূত্রগুলো দিয়ে আমাদের ম্যাথ করতে হবে, তো এইগুলোকে আমাদের মনে রাখতে হবে ভালোভাবে। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপর দেখো, এখানে আমাদের আরেকটা সম্পর্ক আছে যে P1 ডিভাইডেড বাই ρ1 যদি আমাদের ঘনত্ব দেওয়া থাকে বাই T1 ইকুয়ালস টু P2 ডিভাইডেড বাই ρ2 T2। ঠিক আছে, এইটাও আমাদের মোটামুটি মাঝে মাঝে আছে, তবে লেস ইম্পর্টেন্ট। তো এখন দেখো, আবার যদি আসি স্পেসিফিকলি হ্রদ বা কূপের গভীরতায়, তাহলে আমাদের কি ধরনের কোশ্চেন এখান থেকে আসতে পারে। এখান থেকে আসলে কোশ্চেন যেভাবে আসুক না কেন, আমাদের একটা স্ট্র্যাটেজি ফলো করতে হয়। এইটা আমাদের একটা হ্রদ বা কূপ, আমি একটা কূপ নিয়ে নিলাম, এটা আমাদের একটা কূপ নিয়ে নিয়েছি। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি করতে হয়, এই ক্ষেত্রে আমাদের সবসময় কি ধরনের কোশ্চেন থাকে, হ্রদের গভীরতা নির্ণয় করতে বলে। এইটা আমরা মেইনলি যে সূত্রটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে P1 V1 ইকুয়ালস টু P2 V2। এখন কথা হচ্ছে যে গভীরতা কিভাবে নির্ণয় করব। ধরো আমি যে কোনো একটা বায়ুর বুদবুদ অথবা একটা অন্য কিছু একটা যেটা বায়ু ধারণ করতে পারে এবং ফ্লেক্সিবল, এইটা আমাদের পানির নিচে আছে, এইটা আমাদের একটা বুদবুদ। তো এটা যখন উপরে আসে তখন কি হবে, নিচে চাপটা কি আমাদের চাপ বেশি থাকে না, চাপ থাকে। এই চাপের জন্য উপর আসলে কি হয়, চাপ হ্রাস পায়, চাপ কি হয়ে যায়, হ্রাস ঘটে। চাপ যখন হ্রাস ঘটে, এই যে আয়তনটা আমরা কি জানি, P1 V1 সমান সমান আমাদের যখন এইটা যখন হয় তখন আমাদের কি হয়, উপরে দেখো তো P1 সমান সমান 1/V1 না, ব্যস্তানুপাতিক না। তো চাপ যখন কমে যায় তাহলে আয়তনটা এখানে বেড়ে যায়। ঠিক আছে, তো এই যে কত উচ্চতা থেকে আসছে, ধরলাম এইচ উচ্চতা থেকে আসছে, এই এইচটা আমাদের বের করতে হয়। এখন আসি কিভাবে, ধরো এই যে ভূপৃষ্ঠের যে আমাদের বায়ুমণ্ডলের যে চাপ থাকে,
সেটা যদি থাকে আমাদের P1, তা আমাদের নর্মাল চাপ কত? 1.013 ইন্টু 10⁵, ঠিক আছে? তাহলে এইটা, এবং এই যে আয়তনটা, এই V1 সমান সমান ধরলাম আমরা যে কোনো একটা আয়তন 5 লিটার বা 10 লিটার এরকম কিছু একটা। তাহলে এই যে V2টা নিচে যে আয়তনটা, এইটা কিন্তু কমে যাবে। ধরলাম এইটার আয়তনটা হয়ে গেছে 2 লিটার, ঠিক আছে? এখন এইখানে যে চাপটা থাকবে V2, এইটার ক্ষেত্রে হচ্ছে আমাদের ঘটনাটা। দেখো আমাদের এখানে যে চাপটা থাকবে, আমরা 9-10-এ তরলের নিচে এইচ বা এইচ গভীরতায় তরলের যে চাপ পড়ছিলাম মনে আছে? এই পর্যন্ত যদি আমাদের উচ্চতা বা গভীরতা যদি হয় এইচ, তাহলে তরলের ভেতরে এটার চাপ থাকবে কত? এইচ রো জি। এইটা হচ্ছে আমাদের তরলের চাপ, ঠিক আছে? কিন্তু আমরা যখন P2টা হিসাব করব, তখন আমাদের দুইটা চাপ কাউন্ট করতে হবে, তরলের ভেতরের চাপ এবং আমাদের নর্মাল যে বায়ুমণ্ডলের চাপ আছে সেইটা। তাহলে P2 হয়ে যাবে কত? P1 প্লাস এইচ রো জি। মনে থাকবে? তাহলে এই সূত্রটাকে, কূপের গভীরতার জন্য আমি যদি একটা সূত্র দাঁড় করাই, P1 V1 ইকুয়ালস টু P2 V2, এটাকে যদি আরেকটু স্পেসিফিকলি লিখি, P1 V1 ইকুয়ালস টু P1 প্লাস এইচ রো জি ইন্টু হয়ে যাবে কত আমাদের? V2। মনে থাকবে? এই সূত্র দিয়েই আমরা রোদের গভীরতা নির্ণয় করতে পারবো। তো চলো দেখি এখান থেকে কী টাইপের কোশ্চেন আসে। এই যে দেখো, একটা সুন্দর একটা কোশ্চেন আমি এখানে রেখে দিয়েছি। কোনো একটা হ্রদের তলদেশ থেকে পানি বা হচ্ছে পানির বুদবুদ হইতে পারে। আচ্ছা দেখো, পানির উপরে তলে আসায় একটি বুদবুদ আয়তনে 5 গুণ হয়, ঠিক আছে? ঘটনাটা কি আমি এইখানে ধরো একটু বুঝাই। এটা আমাদের একটা কি হ্রদ, হ্যাঁ, এটা একটা হ্রদ দেওয়া আছে। তাহলে হ্রদের নিচে যে আয়তনটা থাকে, এই হ্রদের নিচের আয়তনটা ধরলাম আমি ভি। এটা যখন বুদবুদটা উপরে আসলো, ঠিক আছে, ধরলাম এইচ উচ্চতায় আসছে, এইচ গভীরতা থেকে উঠে আসছে, তখন এইটা হয়ে যাবে কত আমাদের? 5V, 5 গুণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের বায়ুমণ্ডলের চাপ দেওয়া আছে 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এটা আসলে নিউটন পার মিটার স্কোয়ার হবে, এখানে টুটা আছে, ঠিক আছে? তাহলে আমাদের কি বলছে? হ্রদের গভীরতা ইকুয়ালস টু হোয়াট? তাহলে এখান থেকে আমরা কি জানি? P1 V1 ইকুয়ালস টু P2 V2 জানি, তাই না? তাহলে দেখো তো, এই জায়গায় P1 সমান সমান কত আসবে? P1 আমরা কাকে ধরবো? উপরের বায়ুমণ্ডলের যে উপরের যে চাপটা থাকবে সেইটা। তাহলে সেইটা কত? 10⁵, বুঝা গেছে? তাহলে বায়ুমণ্ডলের উপরে যে আয়তনটা আছে সেটা কত? V1। তাহলে V1 সমান সমান কত আসবে? 5V, ঠিক আছে? এবং V2 সমান সমান তাহলে কত আসবে? V2 ইকুয়ালস টু আসবে শুধু V, আয়তন ছিল 1 একক, সেটা 5 এককে হয়ে গেছে, 5 মিটার কিউবে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে আমাদের গভীরতা নির্ণয় করতে হবে, যেখানে জি এর মান জানি আমরা 9.8 এবং আমাদের র এর ঘনত্বটা দরকার পড়বে, যেখানে 1000 কেজি পার মিটার কিউব, ঠিক আছে? এটা হচ্ছে কি আমাদের ঘনত্ব। ওকে, ঠিক আছে। তাহলে এখন দেখো তো, P1 V1 ইকুয়ালস টু P2 এর জায়গায় আমরা কি লিখব? P1 প্লাস এইচ রো জি ইন্টু হচ্ছে কত আমাদের? V2। ওকে, আমাদের বের করা লাগবে কি? এইচ। তাহলে এখান থেকে আমরা কি পাবো? P1 প্লাস এইচ রো জি ইকুয়ালস টু, এটাকে রেখে V2কে ওই পাশে ভাগ করে দিব। তাহলে আমরা এখানে লিখতে পারি কত? P1 V1 ডিভাইডেড বাই V2, ভেরি সিম্পল। তাহলে এখন আমরা কি করব? দেখো তো, এইচ রো জিটাকে রাখলাম, এই যে দেখো P1 এখানে থাকবে, P1 V1 এর মানটা আমি কত ধরছি? V1 এর মান ধরেছি কত? V1 এর মান ধরছি 5V ডিভাইডেড বাই V2 এর মান কত? V, মাইনাস হয়ে যাবে কত আমাদের? P1। তাহলে এই V, দেখো তো ভাইয়া, এই V আর এই V কাটাকাটি চলে যাবে, তাহলে এখানে কত থাকবে? এইচ রো জি, এটা কিন্তু এইচ রো জি ইকুয়ালস টু 5P1 মাইনাস শুধু P1 থাকবে, তাহলে এখানে কি কত লেখা যাবে? 4P1 লেখা যাবে, ঠিক আছে? তো দেখো তো ভাইয়া, আমি যদি এই পাশে আসি, আমাদের বের করা লাগবে কত? এইচ সমান সমান কত হয়ে যাবে? 4P1 ডিভাইডেড বাই রো জি। ওকে, এটা কিন্তু রো জি। তাহলে দেখো তো, এইচ ইকুয়ালস টু, উপরে আমাদের 4 থাকবে, সমস্যা নেই, ইন্টু P1 এর মান কত দেওয়া আছে? 10⁵ ডিভাইডেড বাই নিচে 1000 ইন্টু 9.8।
তো এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমাদের কত আসবে 40.82 মিটার। এটা হচ্ছে কি আমাদের হ্রদের গভীরতা। বুঝা গেছে ভাইয়া? ক্লিয়ার? তো এই ছিল আমাদের একটা অ্যান্সার। ঠিক আছে, এইটা আসে, এইটা একটা কমন কেস, কিন্তু এইটার আবার উল্টাটাও আসতে পারে, রিভার্স। ঠিক আছে, ধরো আমাদের হ্রদের গভীরতাই দেওয়া আছে, সেইখান থেকে অন্যান্য ব্যাপার স্যাপার বের করা লাগবে। দেখো এটা একটা কোশ্চেন যে বায়ুপূর্ণ একটি বেলুন হ্রদের এত মিটার গভীর থেকে 40.81 গভীরতা নিয়ে যাওয়ায় সেটি 1 লিটার হয়ে গেল। বুঝতে পারছো? তার মানে একটা বেলুনের ভিতরে কিছু পরিমাণ আমি বায়ু ভরেছি, তো সেটাকে যখন আমি গভীরতায় নিয়ে যাব তখন সেটার আয়তন হয়ে গেছে 1 লিটার। ওকে, তাহলে দেখো, তাহলে হ্রদের তলদেশে বেলুন, এটা হচ্ছে কি হ্রদের তলদেশে বেলুনে আরও 1 লিটার বায়ু প্রবেশ করিয়ে ছেড়ে দেওয়া হলো। ওকে, ছেড়ে দেওয়া হলো, তাহলে এটা উপরে চলে আসবে, যাই হোক। এবং বায়ুমণ্ডলের চাপ এটা আসবে 10⁵ আর কি, 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার হলে পানির গভীরতা হচ্ছে 10⁵। আমি একটু ফাস্ট করছি, তো এটা 10⁵ কেজি পার মিটার কিউব এবং অভিকর্ষ স্তরের মান এত। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা কি বলছে? নিমজ্জনের সময় পূর্বে, মানে যখন এটাকে একদম নিচে নেওয়া হয়েছে প্রথম ক্ষেত্রে এই পর্যন্ত যদি আমি বিবেচনা করি, পূর্বে বেলুনের আয়তন কত ছিল, তার মানে উপরের দেশে আয়তন কত ছিল এইটা বলছে। ঠিক আছে, তারপর দেখো বেলুনের সর্বোচ্চ প্রসারণ ক্ষমতা 9 লিটার। তাহলে বেলুন পানির উপরে তলে অক্ষত অবস্থায় পৌঁছাবে কি? এটা দ্বিতীয় কেসের কথা বলছে, যখন এইটাকে আবার 1 লিটার বায়ু ভরিয়ে দেওয়া হয়েছে, তখন উপরে যদি চলে আসে তখন আয়তনটা বেড়ে যাবে না? তখন আয়তনটা অ্যাকচুয়ালি কত হবে? যদি প্রসারণ ক্ষমতা হয় 9 লিটার, তাহলে 9 লিটারের থেকে যদি কম হয় তাহলে বেলুনটি অক্ষত অবস্থায় থাকবে, 9 লিটারের থেকে বেশি হলে তাহলে ফেটে যাবে। তো চলো ক্যালকুলেট করা যাক। এখানে বলছে কি, এই যে আমি আবার সেম পদ্ধতিতে এইটা একটা আমি হ্রদ আঁকালাম বোঝানোর জন্য, তোমাদের হ্রদটা আঁকাইতে হবে না। তো এইটার হ্রদের গভীরতা কত ধরলাম আমরা? হ্রদের গভীরতা H ইকুয়ালস টু কত দেওয়া আছে? 40.82 বা 81, 81 মিটার দেওয়া আছে। ওকে ফাইন, তাহলে এটার গভীরতা তো ধরলাম। তো এখানে কি বলছে যে গভীরতায় নিয়ে যাওয়া হলে নিচে আয়তন ধারণ ক্ষমতা কত, আয়তন কত ধারণ করবে? 1 লিটার। তাহলে এটার এই গভীরতায় যখন আসবে V2 সমান সমান কত আসবে? V2 সমান সমান হয়ে যাবে 1 লিটার। এবং এইটার ক্ষেত্রে আমরা P2 সমান সমান আমরা কত জানি? P2 সমান জানি আমরা P1 প্লাস H রো জি। ওকে, এবং উপরে এই যে উপরের দেশে এটা যদি হয় আমাদের পানি, তো এখানে V1 সমান সমান কত আসবে? হোয়াট, এটা আমরা এখনও জানি না, এটা আমাদের বের করা লাগবে। এবং P1 সমান সমান বলে দিছে কি? বায়ুমণ্ডলের তাপমাত্রা। বায়ুমণ্ডলের চাপ কত? 10⁵ 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, তো লেটস স্টার্ট। তাহলে আমরা জানি কি P1 V1 ইকুয়ালস টু P2 V2, আমাদের বের করা লাগবে কত? V1। তাহলে দেখো তো V1 ইকুয়ালস টু কত আসবে? P2 সমান সমান আমরা কি জানি? P1 প্লাস H রো জি ইন্টু হয়ে যাবে কত? V2 ইন্টু V2 ডিভাইডেড বাই P1। ওকে, তাহলে P1 সমান সমান ভাইয়া কত আছে? 10⁵। ওকে, প্লাস H সমান সমান দেওয়া আছে 40.81 ইন্টু 1000 ঘনত্ব, পানির ঘনত্ব ইন্টু 9.8, এইটা হচ্ছে কত? আমাদের অভিকর্ষ স্তরণ ইন্টু 1 লিটার। V2 সমান সমান কত? 1 লিটার। এবং ডিভাইডেড বাই কত হয়ে যাবে? ডিভাইডেড বাই হয়ে যাবে 10⁵, এটা হচ্ছে আমাদের P1। তো এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে কত আসবে? 5 লিটার আসবে। বুঝা গেছে? তাহলে এইটাই কিন্তু আমাদের অ্যান্সার। একদম ভেরি সিম্পল না? একদম সিম্পল। তো দেখো আমাদের সেকেন্ড কোশ্চেনে কি বলছে? এই বেলুনটাকে তখন কি করা হয়েছে? এই হ্রদের গভীরতায় যখন নিয়ে গেছে, এই যে হ্রদটা ছিল, তো হ্রদের গভীরতায় যখন নিয়ে গেছে V2টাকে আরও, তখন 1 লিটার ছিল না, আরও 1 লিটার ভরে দিছে, 2 লিটার হয়ে গেছে। ওকে ফাইন, তো আমরা চাইলে ওই অঙ্কটা দিয়ে একটু লজিক্যাল কথাবার্তা বলে অঙ্কটা করতে পারবো, কিন্তু লজিক্যাল আসলে ঘ নাম্বারে খাটাবো না, এটা যেহেতু আমাদের ঘ নাম্বার প্রশ্ন, আমরা হচ্ছে যে ক্যালকুলেট করব। কারণ দেখো এটাতে যদি আমাদের উপরে 5 লিটার হয়, তাহলে V2 যদি 2 লিটার হয় তাহলে উপরে গেলে আমাদের 10 লিটার হয়ে যাবে, কারণ এরা সমানুপাতিক সম্পর্ক। ওকে ফাইন, তারপর আমরা করি H2 সমান সমান কত আসবে? H2 ইকুয়ালস টু আসবে P1 প্লাস H
রো জি। ওকে, এই গভীরতা আমাদের তো আমরা জানি যে গভীরতা এইচ সমান কত দেওয়া আছে 40.82 মিটার, 81 মিটার। এটা যদি হয় আমাদের উপরিতল, তো সেইখানে আমরা আমাদের কি বের করতে হবে, বের করা লাগবে লিটার, মানে আয়তন বের করা লাগবে, কারণ আয়তনে এটা সর্বোচ্চ ধারণ করতে পারে কত 9 লিটার। তাহলে আমরা দেখি এটা কত লিটার ধরতে পারে, V1 ইকুয়ালস টু হোয়াট, এবং P1 সমান সমান আমরা কত জানি 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। বুঝে গেছে? তাহলে ভাইয়া কত আসবে, P1 V1 ইকুয়ালস টু P2 V2, তাহলে বা V1 ইকুয়ালস টু কত হয়ে যাবে দেখো তো, তাহলে এখানে আসবে P1 প্লাস H রো জি ইন্টু V2 এর মান কত দেওয়া আছে 2 লিটার ডিভাইডেড বাই P1। তাহলে ভাইয়া এখানে কত আসবে, এখন তোমরা তো করতেই পারবা তাই না, 10⁵ প্লাস H এর মান হচ্ছে 40.81 ইন্টু 1000 ইন্টু 9.8 ওকে। তারপরে কত হয়ে যাবে এখানে ইন্টু V2 ডিভাইডেড বাই 10⁵। তো এখন তুমি এটাকে ক্যালকুলেট করবা, দেখবা কত আসবে, 10 লিটার আসবে। তাহলে এখন দেখো তো, একটা বেলুন, এইটা ধরো একটা বেলুন, ঠিক আছে, এটা একটা বেলুন, তো এইটার মধ্যে তুমি তোমার সর্বোচ্চ ধারণ ক্ষমতা হচ্ছে কত 10 লিটার। তো এটা যখন বায়ুর উপরে আসবে তখন চাপের জন্য চাপ কমে গিয়ে এটা আমাদের 10 লিটার হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে, ঠুস করে ফেটে যাবে। বুঝে গেছে? তাহলে অক্ষত অবস্থায় কি থাকবে না। ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার। তো দেখো আমরা রোদের গভীরতা এই টাইপের কোশ্চেন আসবে। তো আমরা এখন দেখি তাপ, চাপ, তাপমাত্রা, আয়তন যদি দেওয়া থাকে এর মধ্যে কি ধরনের কোশ্চেন হইতে পারে। ঠিক আছে, দেখো আবির পদার্থবিজ্ঞান গবেষণাগারে এত আয়তনের 3 গ্রাম একটা নাইট্রোজেন গ্যাসকে এত চাপ এবং এত তাপমাত্রা থেকে, তার মানে কি করছে, সে যেই ল্যাবরেটরিতে গেছে বা গবেষণাগারে গেছে সেখানে একটা নাইট্রোজেন গ্যাস পাইছে যার ভর ছিল আমাদের 3 গ্রাম এবং আয়তন ছিল আমাদের 5.7 × 10⁴ মিটার কিউব। তো এটা একটা চাপে ছিল, সেই চাপটা হচ্ছে 0.4 মিটার পারদ-চাপ বা মার্কারি প্রেশার, এখন হচ্ছে সেটা তাপমাত্রা ছিল 39 ডিগ্রি সেলসিয়াস। তো এইটা এইখান থেকে সে বের করছে, বের করে কি করছে, প্রমাণ চাপ এবং প্রমাণ তাপমাত্রায় রূপান্তর করলো। তার মানে এইটার যে স্টেটটা হয়েছে সেকেন্ডলি সেটা প্রমাণ চাপ এবং প্রমাণ তাপমাত্রায়। প্রমাণ চাপ কত, প্রমাণ চাপ আমরা জানি কত 0.76 মার্কারি বা মিটার মার্কারি, ঠিক আছে, এবং প্রমাণ তাপমাত্রা জানি কত 273 কেলভিন। এতে গ্যাসের আয়তন এবং গতিশক্তি উভয় পরিবর্তন হলো, পরিবর্তন তো হবেই যেহেতু চেঞ্জ করছে, ঠিক আছে। তারপরে নেহাল বলছে, তার একটা ফ্রেন্ড ধরো নেহাল বলছে যে গ্যাসের আয়তন এবং গতিশক্তি উভয় হ্রাস পাবে, ঠিক আছে। নাইট্রোজেনের আণবিক ভর এত এবং আমাদের গ্যাস ধ্রুবক দেওয়া আছে আর এর মান 8.31 জুল পার কেলভিন পার মোল। ওকে, তাহলে প্রথমটা কি বলছে যে প্রমাণ অবস্থায় আয়তন বের করতে বলছে, V ইকুয়ালস টু হোয়াট। ওকে, তারপর নেহালের বক্তব্য কি সঠিক ছিল, নেহাল বলছে যে তার গতিশক্তি হ্রাস পাবে, আয়তন এবং গতিশক্তি, গ্যাসের আয়তন ও গতিশক্তি হ্রাস পাবে, এইটা বের করতে বলছে। ঠিক আছে, তো চলো দেখি। প্রথম প্রশ্ন, এইখান থেকে একদম প্রথম প্রশ্নটা দেখা যাক। তাহলে এখানে কি বলছে ভাইয়া দেখো তো, যে আমাদের এখানে আয়তন প্রথম ক্ষেত্রে V1 সমান সমান কত দেওয়া ছিল 5.7 × 10⁻⁻⁴ মিটার কিউব। এইখানে আমাদের -4 ছিল, এখানে -4 ছিল, এখানে আসেনি, -4 মিটার কিউব। তাহলে দেখো তারপরে কি আছে আমাদের P1 কত দেওয়া আছে 0.64 মিটার মার্কারি বা পারদ-চাপ, ঠিক আছে, এবং T1 সমান সমান কত দেওয়া আছে 39 ডিগ্রি সেলসিয়াস। এটাকে অবশ্যই কেলভিনে নিতে হবে, 273 প্লাস 39, তাহলে এখানে কত আসবে 273 প্লাস 39 যেহেতু আছে তার মানে 312 কেলভিন। ক্লিয়ার? 312 কেলভিন। এখন দেখো তাহলে এখান থেকে কি করা যাবে, আমরা সূত্র জানি কি, আমরা জানি P1 V1 ডিভাইডেড বাই T1। আচ্ছা, এইগুলো একটু ধরে নেই যে V2 ইকুয়ালস টু হোয়াট, আমাদের তো V2 বের করা লাগবে, এবং
T2 সমান সমান কত 273 কেলভিন 273 কেলভিন এবং V2 না তো P2 সমান সমান 0.76 মিটার মার্কারি পারদচাপ। ওকে ফাইন। তাহলে এখন আমরা কি জানি P1 V1 সমান সমান P2 V2 ডিভাইডেড বাই T2। তাহলে এখন আমাদের কি বের করা লাগবে V2 বের করতে হবে। V2 সমান সমান তাহলে কত আসবে বলো তো ভাইয়া P1 V1 ডিভাইডেড বাই T1 ইনটু তাহলে উপরে চলে যাবে কত T2টা উপরে চলে যাবে P2টা নিচে আসবে। তাহলে এখন সবগুলা মান এখানে বসিয়ে দিব। তাহলে P1 আমাদের কত ছিল P1 ছিল 0.64 ইনটু V1 আমাদের কত ছিল 5.7 ইনটু 10 টু দি পাওয়ার -4 ইনটু T2 সমান সমান আমাদের কত T2 সমান 273 কেলভিন এবং নিচে আছে কত 312 কেলভিন ইনটু P2 এর ভ্যালুটা কত দেওয়া আছে 0.76 কেলভিন। ক্লিয়ার? তো এটাকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে আমাদের যে এই ভ্যালুটা আসবে 4.2 ইনটু 10 টু দি পাওয়ার -4 মিটার কিউব। ঠিক আছে, এইটাই আমাদের অ্যান্সার। ক্লিয়ার? সহজ না? শুধু তুমি একটা জিনিস খেয়াল রাখবা, ফিজিক্সের যখন অ্যান্সার করবা তখন এই যে তুমি যেই ডেটাগুলো পাবা সেই ডেটাগুলো সুন্দরভাবে আগে লিখে ফেলবা, তারপর তুমি ক্যালকুলেশনে যাবা এবং প্রশ্নটা মনোযোগ দিয়ে খুব সুন্দরভাবে বুঝবা যে কি চাইছে, কোন দিকে যাইতে হবে। আমাদের এই চ্যাপ্টারের সূত্র সংখ্যা খুবই কম। তো এই সূত্রগুলো ভালোভাবে মনে থাকবে, আই গেস মনে থাকবে, এবং এই সূত্রের বাইরে তো আর কোনো কিছু নাই। সো একটু ধরতে হবে কোশ্চেনটা কোনটা দিয়ে অ্যান্সার করা লাগবে। হাবিজাবি অনেক কিছু করে উল্টাপাল্টা করা যাবে না। ঠিক আছে, তো চলো আমরা দেখি ঘ নাম্বার কোশ্চেনটা সলভ করি। নেহালের বক্তব্য কি সঠিক ছিল কিনা এটা আমাদের গাণিতিক ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, নেহাল কি বলছে, যে নেহাল বলছে আয়তন ও গ্যাসের গতিশক্তি উভয় হ্রাস পেয়েছে। তাহলে আমরা কিন্তু অলরেডি দেখে ফেলছি যে আয়তন, এই যে দেখো আয়তন কিন্তু অলরেডি হ্রাস পেয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের একটা প্রুফ কিন্তু হয়ে গেছে। তো এখন দেখো তো এটা আমাদের গতিশক্তি বের করতে হবে। তাহলে প্রথম ক্ষেত্রে মানে আগে যখন ছিল তখন ই সমান সমান আমাদের কি হয় গতিশক্তি। ই সমান সমান আমরা কি জানি, আমরা যদিও গতিশক্তিটা আবার দেখব 3/2 nRT। ওকে, nRT। তাহলে এখন দেখো তো ভাইয়া 3/2 n, তাহলে এখানে n সমান সমান আমরা কি জানি, n সমান সমান আমরা জানি W/m, যেখানে W হচ্ছে কত প্রদত্ত ভর কত দেওয়া আছে 3, এবং নাইট্রোজেনের ভর কত আমরা জানি কত 3 গ্রাম দেওয়া আছে। নাইট্রোজেনের ভর হচ্ছে কত 28 গ্রাম। ক্লিয়ার? নাইট্রোজেনের ভর কত 28 গ্রাম। তাহলে এখন দেখো তো এখানে 3/28 ইন্টু আর এর মান কত 8.31 ইন্টু তাপমাত্রা কত প্রথমে তাহলে প্রথমে তাপমাত্রাটা কত, এটাকে আমি E1 ধরলাম। তাপমাত্রা তখন দেওয়া আছে 312। ঠিক আছে, তাহলে দেখো তো এখান থেকে ক্যালকুলেট করলে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে কত 416.13 জুল। ওকে, সিমিলারলি E2 ইকুয়ালস টু কত আসবে 3/2, নর্মাল না কোশ্চেন একদম, nRT2। তাহলে তাপমাত্রা যেহেতু কমে গেছে, তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রায় আসছে, তাহলে তো গতিশক্তি কমবে, এইটাই স্বাভাবিক না। তাহলে 3/28 ইন্টু আর এর মান কত 3.14 ইন্টু তাপমাত্রা কত জানি আমরা 273। তো তাপমাত্রা যেহেতু কমে গেছে আমাদের গতিশক্তি তো অবশ্যই কমে যাবে। এইটার ভ্যালু আসবে 364, তুমি যদি ক্যালকুলেট করো 0.6 জুল। বুঝতে পারছো? অথবা তুমি চাইলে এটাকে এইভাবেও লিখতে পারতা, U1/E2 সমান সমান যে আমাদের সম্পর্ক আছে T1/T2। তো তাপমাত্রা যেহেতু কমে গেছে তাহলে U1 ইকুয়ালস টু তাপমাত্রা কত ছিল, তাপমাত্রা 312 ডিভাইডেড বাই 273 ইন্টু আমাদের E1। ঠিক আছে, তার মানে অবশ্যই আমাদের কমে গেছে, সিদ্ধ হয়েছে। বুঝা গেছে তার কথাটা? ঠিক আছে, ক্লিয়ার? তো চলো দেখি এখন একটু আপেক্ষিক আর্দ্রতা নিয়ে একটু আলোচনা করা যাক। ঠিক আছে, তো আপেক্ষিক আর্দ্রতা জিনিসটা হচ্ছে কি, আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে কি বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বা বাষ্পের পরিমাণ, এটাকে আমাদের পার্সেন্টেজ দ্বারা বা শতকরা আকারে প্রকাশ করা হয়। তাহলে এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট।
তাহলে আমাদের ফার্স্ট যেই সূত্রটা আছে সেই সূত্রটা এখানে কি আসবে, আপেক্ষিক আর্দ্রতাকে আর দ্বারা প্রকাশ করা হয়, রিলেটিভ হিউমিডিটি, F/F ইন্টু 100%। এটা হচ্ছে কি আমাদের সূত্র। এটাকে একদম খুব সুন্দরভাবে মনে রাখতে হবে, R ইকুয়ালস টু F/F ইন্টু 100%। ঠিক আছে, তাহলে এখানে দেখো যেখানে F সমান সমান কি, F হচ্ছে শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ, শিশিরাঙ্ক ধারা সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। ডিটেলসে আসলে বলার বা সময় নাই এখন, কিন্তু এই চাপটা জলীয় বাষ্পচাপ, এই চ্যাপ্টারটা অনেক মজার। ঠিক আছে, এই চ্যাপ্টারটা অনেক মজার। আর F সমান সমান হচ্ছে কি বায়ুর তাপমাত্রা দ্বারা, ওই দিনের যে বায়ুটা থাকবে, তাপমাত্রা থাকবে, সেইটা বায়ুর তাপমাত্রা দ্বারা সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। ঠিক আছে, দেখো এইগুলা কিন্তু কোনোটাই টেম্পারেচার না, এইগুলো হচ্ছে জলীয় বাষ্পচাপ। তো এখানে F এর মানটা সবসময় F এর থেকে ছোট হবে, কাজে আমাদের R এর মান কখনো 100% হয় না, 100% হতে পারে না। তো দেখো এখন আসি শিশিরাঙ্ক জিনিসটা কি? শিশিরাঙ্ক হচ্ছে কি আমাদের একটা টেম্পারেচার। শিশিরাঙ্ক ইজ এ টেম্পারেচার, এটা সমান সমান হচ্ছে কি তাপমাত্রা। তো এই তাপমাত্রায় যে জলীয় বাষ্প থাকলে আমাদের ওই এলাকার নির্দিষ্ট বায়ুটা সম্পৃক্ত হয়, তাকে বলা হয় কি, সেই তাপমাত্রাকে বলা হয় শিশিরাঙ্ক। তো এটাও বের করা আমাদের একটা সূত্র আছে, থিটা বা অনেকে টি দ্বারা প্রকাশ করে, θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। বুঝা গেছে? এই সূত্রটা কিন্তু আমাদের সুন্দরভাবে মনে রাখতে হবে, এই সূত্র দিয়ে আমাদের শিশিরাঙ্ক বের করতে হবে। এবং ঘ নাম্বারের জন্য এই সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যেখানে থিটা হচ্ছে কি আমাদের শিশিরাঙ্ক, এইটা থিটা হচ্ছে কি আমাদের শিশিরাঙ্ক। ঠিক আছে, এবং θ1 কি, θ1, যেখানে θ1 হচ্ছে কি শুষ্ক বাল্বের পার্ট। আমাদের যে একটা জায়গায় যে তাপমাত্রা থাকে সেখানে শুষ্ক বাল্বের যে পার্ট থাকে সেটা, মানে তাপমাত্রা সর্বোচ্চটা আর কি, শুষ্ক বাল্বের পার্ট। ক্লিয়ার? তারপরে দেখো θ2 সমান সমান কি আর্দ্র বাল্বের পার্ট। এটা হচ্ছে কি আমাদের সবসময় কম থাকবে, তাহলে θ1 ইজ গ্রেটার দেন সবসময় θ2 থাকে। আর যে জি এর মানটা, এটা হচ্ছে কি আমাদের গ্লেইসার উৎপাদক, এই মানটা আমাদের দেওয়াই থাকবে, গ্লেইসার উৎপাদক বা গ্লেইসার ধ্রুবক বলা হয়। বুঝা গেছে? এই ছিল আমাদের এইখানে পড়াশোনা, এই যে জাস্ট দুইটা সূত্রই তো। ঠিক আছে, আর কিন্তু কোনো সূত্র নাই ভাইয়া, বুঝতে পারছো তো কত সহজ হবে না? এই আর কি। তো চলো দেখি এখান থেকে আমাদের কি কি অঙ্ক আসতে পারে, কি ধরনের। এইখানে দেখো, একদিন হাইগ্রোমিটার পার্ট নিতে গিয়ে দেখা গেল শুষ্ক এবং আর্দ্র বাল্বের তাপমাত্রা যথাক্রমে 20 ডিগ্রি। তার মানে এখানে কত, θ1 সমান সমান 20 ডিগ্রি এবং θ2 সমান সমান 12.8 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেইসার উৎপাদক। আবার আরেকটা জিনিস, আমাদের যে বড় হাতের এফ কি আসলে আমাদের বাষ্পচাপ। একটা ওই দিনের যেই তাপমাত্রাটা থাকবে সেই তাপমাত্রায় কত বাষ্পচাপ, সেইটা, এটা হচ্ছে আমাদের বড় হাতের এফ। তো গ্লেইসার উৎপাদকটা যেই তাপমাত্রায় দেওয়া থাকবে সেই তাপমাত্রাটাই আমাদের যে জলীয় বাষ্পচাপ থাকবে সেটাই হচ্ছে আমাদের এফ এর মান। এটা বের করার উপায়। আর এটা হচ্ছে কি, এখানে দেখো 7 ডিগ্রি, 8 ডিগ্রি এবং 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যথাক্রমে জলীয় বাষ্পচাপ দেওয়া আছে এত, এত এবং এত। ওকে, তো আমাদের ওই দিনে শিশিরাঙ্ক বের করতে বলছে, ওই যে থিটার সূত্রটা অ্যাপ্লাই করব এবং আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়পূর্বক আবহাওয়ার পূর্বাভাস দিতে বলছে। তো চলো প্রথমেই দেখি, এখানে θ1 সমান সমান ভাইয়া কত দেওয়া আছে, θ1 সমান সমান দেওয়া আছে 20 ডিগ্রি সেলসিয়াস। θ2 আর্দ্র বাল্বের পার্ট কত দেওয়া আছে, 12.8 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ওই দিনের গ্লেইসার ধ্রুবক দেওয়া আছে বা গ্লেইসার উৎপাদক 1.79। তাহলে আমাদের শিশিরাঙ্ক থিটা ইকুয়ালস টু হোয়াট, একদম সিম্পল। তাহলে থিটা ইকুয়ালস টু কত আসবে, θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। বুঝা গেছে? এইটা কিন্তু আমাদের একটা বোর্ড কোশ্চেন,
বোর্ড কোশ্চেন কিন্তু এইরকমই হয়, দেখে কিন্তু সহজ মনে হচ্ছে, সহজই হবে, ঠিক আছে। তাহলে 20 মাইনাস জি এর মান কত 1.79 ইন্টু 20 মাইনাস কত 12.8 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এইটাই কিন্তু আমাদের তাপমাত্রা। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে কত আসে 7.112 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ক্লিয়ার? এই হচ্ছে কি আমাদের শিশিরাঙ্কের তাপমাত্রা। বুঝা গেছে? তাহলে এখন দেখো, এটা কিন্তু আমাদের শিশিরাঙ্ক, মনে রাখতে হবে 7.112, এটাই আমাদের অ্যান্সার। তো চলো আমরা খ নাম্বার প্রশ্নটা দেখি। আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে। আর ইকুয়ালস টু কি জানি আমরা, এফ বাই এফ ইন্টু 100%, ঠিক আছে। তাহলে এফ এর জন্য যেই তাপমাত্রাটা থাকবে সেই তাপমাত্রাটা কত 7.112 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই তাপমাত্রায় বাষ্পচাপ বের করা লাগবে, কিন্তু দেখো এই তাপমাত্রায় বাষ্পচাপ দেওয়া নাই। আবার এফ সমান সমান কত, এফ সমান হচ্ছে কত 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পচাপ। 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পচাপ আমাদের দেওয়া আছে এখানে কত, এফ সমান সমান 17.4 ইন্টু 10⁻³ মিটার এইচজি বা মার্কারি পারদচাপ। ওকে, এফ এর মান পাইছি। তাহলে দেখো আমাদের ছোট হাতের এফ বের করতে গেলে 7.11 ইন্টু 112 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পচাপ বের করতে হবে। কিন্তু দেখো এখানে 7 ডিগ্রি সেলসিয়াস আছে, 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে। তাহলে এই যে এই 112 আছে, এইটুকুর জন্য কত, এটা আমাদের বের করা লাগবে। কিভাবে বের করব? দেখো 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, হ্যাঁ 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ বা বাষ্পচাপ সমান সমান কত দেওয়া আছে ভাইয়া, সমান সমান দেওয়া আছে 7.5 ইন্টু 10⁻³ মিটার। এবং 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পচাপ বা জলীয় বাষ্পচাপ কত দেওয়া আছে 8.1 ইন্টু 10⁻³ মিটার। ওকে, তাহলে এখন 8 থেকে যদি আমরা 7কে বাদ দিয়ে দিই তাহলে কত আসবে, তাহলে সমান সমান 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে বা পরিবর্তনে বৃদ্ধিতে আমাদের বাষ্পচাপ কতটুকু হ্রাস পায় বা বৃদ্ধি পায়, বাষ্পচাপ যেহেতু বৃদ্ধি দিছি তাহলে বৃদ্ধিই লিখি, বৃদ্ধি পায় কতটুকু, বৃদ্ধি পায় সমান সমান এই যে এটা থেকে এটাকে আমরা বিয়োগ করে দিব, তাহলে 8.1 ইন্টু 10⁻³ মাইনাস 7.5 ইন্টু 10⁻³ বুঝা গেছে? তাহলে এইগুলা বিয়োগ করার জন্য আমাদের এই যে 10⁻³ আছে এটাকে আমরা আলাদাভাবে রাখবো, ঠিক আছে। তাহলে এইখান থেকে বিয়োগ করে দিলে আমাদের কত আসবে 0.6 ইন্টু 10⁻³ কমন নিয়ে নিলে এত থাকবে। তাহলে দেখো তো, সুতরাং 1 ডিগ্রির জন্য যদি এতটুকু হয়, ওই যে আমাদের 0.112 ডিগ্রি সেলসিয়াস আছে এটার জন্য আমাদের বের করতে হবে। এটার জন্য তাহলে বাষ্পচাপ বৃদ্ধি পাবে কতটুকু, বাষ্পচাপ বৃদ্ধি পাবে এই যে 0.6 ইন্টু 10⁻³ আছে, তো এইটার সাথে 10⁻³ এর সাথে ওই 0.112কে গুণ করে দিতে হবে। তাহলে এখানে কত আসবে ভ্যালু ভাইয়া, এখানে তোমরা একটু ক্যালকুলেটরটা ইউজ করবা। ক্যালকুলেটর যদি আমি ইউজ করি এখানে, তাহলে আমাদের আসে 0.0672 ইন্টু 10⁻³ মিটার মার্কারি। ওকে, তাহলে এটা পাইছি। তাহলে সুতরাং তাহলে এটা কিন্তু ওইটুকুর জন্য আমরা পেয়ে গেছি। হ্যাঁ, তাহলে এখন দেখো তো, তাহলে এফ সমান সমান আমরা কত পাবো, এফ সমান আমরা পাবো দেখো 7 ডিগ্রি সেলসিয়াসের জন্য যতটুকু ছিল, তাহলে এতটুকুর জন্য ততটুকু যোগ করে দিতে হবে। এফ সমান সমান আসবে 7.5 ইন্টু 10⁻³ প্লাস 0.0672 ইন্টু 10⁻³ এত মিটার মার্কারি। ওকে, তো এখন দেখো তো, তাহলে সমান সমান এইটা ক্যালকুলেট করলে আমাদের কত আসবে এখন 7.5672 ইন্টু 10⁻³ মিটার মার্কারি। ওকে, লেটস এখন আমরা অঙ্কটা কমপ্লিট করে ফেলবো যে আর ইকুয়ালস টু এফ এর মান কত 0.5
7.5672 into 10 to the power minus 3 divided by 8 f এর মান কত 17.4 into 10 to the power minus 3 into 100%. ওকে, তাহলে দেখো এই 10 to the power minus 3 10 to the power minus 3 চলে যাবে। এখন এটাকে ক্যালকুলেট করলে আমাদের কত আসবে, আমাদের এখান থেকে ক্যালকুলেট করলে আসবে 43.5। আমি কিন্তু এইগুলাকে ক্যালকুলেশন করে সময় নিচ্ছি, ঠিক আছে? আমি এটাকে স্কিপ করে দিব, কিন্তু তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করে একটু যাচাই বাছাই করে নিবা, ঠিক আছে? তাহলে এখন আমাদের কি বলছে, আবহাওয়ার পূর্বাভাস জানাইতে বলছে। হ্যাঁ, তো আবহাওয়ার যেহেতু পূর্বাভাস জানাইতে বলছে, একটু তো বলতে হবে। দেখো, আমাদের যদি 50% তাপমাত্রা যদি বেশি থাকে সেটাকে আমরা বলতে পারি আর্দ্র তাপমাত্রা, আর যদি আমাদের কম থাকে তাহলে এটাকে বলতে পারি কি শুষ্ক তাপমাত্রা, শুষ্ক দিন। হ্যাঁ, তাহলে আমাদের শীতের দিনের মতো অবস্থা, শুষ্ক থাকবে। তো চলো এখন আমরা আরেকটা কোশ্চেন দেখা যাক। এইখানে এই যে এটা খুবই কমন এবং সুন্দর একটা কোশ্চেন, যে কোনো একদিন রাজশাহীর তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। হ্যাঁ, আমাদের তাহলে এই তাপমাত্রাটাই এফ নিতে হবে, এফ এর জন্য এইটা নিতে হবে। তাহলে আপেক্ষিক আর্দ্রতা 50%, তার মানে আর রাজশাহী 50%। ওকে, তাহলে একই সময়ে কক্সবাজারে স্থাপিত একটি হাইগ্রোমিটারে শুষ্ক থার্মোমিটারের পাঠ দেয় 35 ডিগ্রি এবং আর্দ্র থার্মোমিটারের পাঠ দেয় 30 ডিগ্রি। তাহলে এখানে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্লেসিয়ার উৎপাদক 1.6 এবং 26 ডিগ্রি 80 ডিগ্রি এবং 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যথাক্রমে জলীয় বাষ্প চাপ এত মিলিমিটার মার্কারি দেওয়া আছে। ওকে, তাহলে দেখো প্রথম কোশ্চেন হচ্ছে কি উদ্দীপকের কক্সবাজারের শিশিরাঙ্ক বের করতে হবে। শিশিরাঙ্ক থিটা সমান আমরা কি জানি, θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। দেখছো দুইটা কিন্তু আমাদের সেম কোশ্চেন আসছে, তাহলে এইটা তোমাদের বাড়ির কাজ, ঠিক আছে? দেখো আমি তাও একটু বলে দিই যে θ1 সমান কত ভাইয়া, θ1 সমান ছিল এই যে হাইগ্রোমিটারে থার্মোমিটারে শুষ্ক মিটারে কোথায় গেল, একটি কক্সবাজারে স্থাপিত একটি হাইগ্রোমিটারে শুষ্ক থার্মোমিটারের পার্ট হচ্ছে 35 এবং আর্দ্র মিটারের পার্ট হচ্ছে কত 30, তার মানে এটা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস এবং θ2 সমান 30 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো জি এর মান দেওয়া আছে 1.6, জাস্ট ক্যালকুলেট করে নিবা। এটা অবশ্যই বাড়ির কাজ করতেই হবে। তো দেখো আমরা সেকেন্ড কোশ্চেনটা দেখি। এখন বলছে দেখো আমাদের রাজশাহীতেও তাপমাত্রা কত 35 ডিগ্রি এবং আমাদের কক্সবাজারেও তাপমাত্রা কত 35 ডিগ্রি, কিন্তু তাপমাত্রা একই হওয়া সত্ত্বেও রাজশাহীর চেয়ে কক্সবাজারে একটি ব্যক্তি অস্বস্তি বোধ করবে কেন? ঠিক আছে, তাহলে দেখো অস্বস্তির জন্য আমরা কি করব, অস্বস্তির জন্য আমরা তো কিছু করতে পারি না, বাতাস তো আর দিতে পারি না। তাহলে একটা জিনিস বোঝা যাবে যে আর বেশি হলে কি লাগবে, আর বেশি হলে অস্বস্তি লাগবে। ঠিক আছে, অস্বস্তি লাগবে, আর বেশি হলে অস্বস্তি লাগবে। ঠিক আছে, আপেক্ষিক আর্দ্রতা বেশি হলে কেন অস্বস্তি লাগে ভাইয়া? দেখো আমাদের যে তাপমাত্রাটা থাকে, ধরো আমাদের 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে শরীর কি হয়ে যাবে? ধরো একজন মানুষ, তাহলে সে ঘেমে যাবে না? তো এই ঘেমে যদি যায় তাহলে এই ঘামটা কি করে আমাদের বায়ু শোষণ করে নেয়। তো শোষণ করে নিলে তাহলে তার যে ঘামটা সেটা আস্তে আস্তে শেষ হয়ে যায় এবং সে স্বস্তি বোধ করে। কিন্তু এখানে যদি ধরো বায়ুতে আমাদের 60% আর্দ্রতা আছে, তাহলে আর্দ্রতা মানে কি, বায়ুটা এমনিতেই ভেজা। তো বায়ু যদি আমাদের ভেজা থাকে তাহলে এই পানি কি সে আর শোষণ করতে পারবে না। তাহলে আমাদের আর্দ্রতা বেশি থাকলে যেহেতু ঘাম তাড়াতাড়ি শুকায় না, শরীরে ঘাম শুকায় না, এই জন্য সে অস্বস্তি বোধ করে। তো অস্বস্তি বোধ যে করবে সেটা প্রমাণ করার জন্য আমাদের কি করতে হবে, আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে। আপেক্ষিক আর্দ্রতা যার বেশি, যেই স্থানে বেশি সেই স্থানের লোকজন একটু অস্বস্তি বোধ করবে, এটাই স্বাভাবিক। ওকে, তো চলো আমরা শুরু করি। তাহলে আর সমান আমরা কি জানি, F/F ইন্টু 100%। ওকে, এবং রাজশাহীতে যে আছে সে যে ছিল, তো রাজশাহীতে কত ছিল, আর রাজশাহীতে ছিল 50%। এখন আমরা দেখি যে কক্সবাজারে কত, আর এটা ছিল কত কক্সবাজার। তাহলে দেখো তো এফ এর মানটা কত, এফ হচ্ছে কি সেই দিনের তাপমাত্রা কত 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এই যে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ কত দেওয়া আছে, 42.16 মিলিমিটারি মার্কারি বা
16 মিলিমিটারই পারদচাপ। ওকে, তো দেখো এখন তাহলে এফ এর জন্য আমাদের কত আসবে, এফ সমান সমান হোয়াট, এফ এর মানটা আমাদের বের করে নেওয়া লাগে সব সময়ের জন্য। তাহলে এখন দেখো তো ভাইয়া এফ এখানে কত, আচ্ছা এফ এইখানে কত, আচ্ছা এফ কিন্তু আমাদের শিশিরাঙ্ক কিন্তু দেওয়া নাই, ঠিক আছে, এই যে শিশিরাঙ্ক না, এই শিশিরাঙ্কটা তোমাদের বের করা লাগবে। এই শিশিরাঙ্কের অ্যান্সারটা আমি বলে দিই, থিটা সমান সমান আসবে আমাদের 27 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। তাহলে এটাকে আমি তোমাদের অ্যান্সারটাকে বলে দিলাম, তোমরা বাড়ির কাজটা করবা। তো এখন 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলীয় বাষ্পচাপ বের করা লাগবে। তো দেখো এখানে আমাদের 28 ডিগ্রি সেলসিয়াস 26 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে, এবং কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে, 28 ডিগ্রি সেলসিয়াস, 26 ডিগ্রি সেলসিয়াস আছে এবং 28 ডিগ্রি সেলসিয়াস আছে। তো 27 ডিগ্রিটা বের করা লাগবে। তাহলে দেখো সুতরাং 28 ডিগ্রি থেকে মাইনাস করে দিলাম 26 ডিগ্রি, সমান সমান তাহলে কত থাকবে, তাহলে সমান সমান 2 ডিগ্রি সেলসিয়াস, 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে, হ্যাঁ 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বৃদ্ধি পায়, বৃদ্ধিতে বাষ্পচাপ বৃদ্ধি পাবে কতটুকু, বাষ্পচাপ বৃদ্ধি পায়, বাষ্পচাপ কতটুকু বৃদ্ধি পায় ভাইয়া, ওই যে 28 ডিগ্রি সেলসিয়াস থেকে ওইটাকে বাদ দিয়ে দিব। তাহলে দেখো তো 28 ডিগ্রিতে কত ছিল, 28.35 মাইনাস 26 ডিগ্রিতে কত, 25.21, ওকে, এত মিলিমিটার মার্কারি। ওকে, তাহলে এখানে বিয়োগ করলে কত আসবে ভাইয়া, তাহলে এখানে বিয়োগ করলে আসবে 41.3, ঠিক আছে, এত মিলিমিটার মার্কারি। তাহলে এখন দেখো তো সুতরাং আমাদের 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল না, শিশিরাঙ্কের তাপমাত্রাটা 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 26-এর মানটা দেওয়া আছে, হ্যাঁ 26-এর মান এত, তো আরেক ডিগ্রির জন্য কত লাগবে এইটাই আমরা বের করব। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে জলীয় বাষ্পচাপ বৃদ্ধি হবে কত, 2 ডিগ্রির জন্য যদি এত হয় তাহলে 1 ডিগ্রির জন্য কত আসবে, 3.14 ডিভাইডেড বাই 2, ঐকিক নিয়মের মতো। এখানে ক্যালকুলেট করলে কত থাকবে, এখানে তাহলে আসবে 1.757, আচ্ছা 7 কত থাকে এখানে, 74, আচ্ছা 1.74 মিলিমিটার মার্কারি। ক্লিয়ার, আই থিঙ্ক এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখন দেখি তো, আচ্ছা 72 আসবে সম্ভবত, যেহেতু আমাদের 14 না, আচ্ছা এখানে আমি একটু হিসাব করে দেখি, 3 একে 3, তারপরে যেহেতু আমাদের এখানে 1 থাকবে, 3 5 15, ঠিক আছে 1, তাহলে আমাদের 4, আচ্ছা 54 থাকবে, 54 মিলিমিটার মার্কারি। তাহলে সুতরাং এইখান থেকে দেখো তো, এটা যেহেতু আমরা পেয়ে গেছি, তার মানে আমাদের এফ এর মানটা একটু বের করে ফেলি। এফ এর মানটা কত থাকবে, ওই যে আমাদের 26 ডিগ্রিতে কত, 25.21 প্লাস 1.454 সমান সমান কত আসবে, এই দুইটাকে যদি আমি করি 26.78, তো 26.78 মিলিমিটার মার্কারি যদি আসে, মিলিমিটার মার্কারি, তাহলে 26.78 আমাদের উপরে থাকবে, এবং নিচে এফ এর মান কত, 42.16 ইন্টু 100%, ওকে। তো এখন এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে কত আসবে ভাইয়া, এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে এইটার যে আপেক্ষিক আর্দ্রতা যেটা আসবে, তোমরা একটু ক্যালকুলেশন করো, আমি একটু করতে থাকি। তাহলে দেখো 63.52%, তার মানে দেখো তো এটা কক্সবাজারে, হ্যাঁ এটা কক্সবাজার আপেক্ষিক আর্দ্রতা, এটা হচ্ছে কত, রাজশাহীতে। তাহলে কি রাজশাহী থেকে কক্সবাজারে যেহেতু আপেক্ষিক আর্দ্রতা বেশি, তাহলে এই জায়গার লোকজন একটু অস্বস্তি বোধ করবে, এটাই স্বাভাবিক। বুঝা গেছে, ক্লিয়ার। তো এই টাইপের কোশ্চেন থাকবে আমাদের আপেক্ষিক আর্দ্রতা থেকে, সব থেকে ইম্পর্টেন্ট এটা কিন্তু আমরা চলে গেলাম, এটা ছেড়ে গেলাম। এখন আসি কি আমাদের গতিশক্তি এবং আরএমএস বেগের জন্য, ঠিক আছে। তো এই দুইটাকে একটু ভালো করে খেয়াল করতে হবে, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে দেখো, আমরা যদি সি আরএমএস বেগ, বা এটাকে চাইলে আমরা কি বলতে পারি, বর্গমূল গড় বর্গবেগ, ঠিক আছে, আমি বলতে পারি না, মাঝে মাঝে আটকে যাই, যাই হোক সিআরএমএস বেগ বলবো, এটাই আমার জন্য শ্রেয়। তাহলে এখন দেখো, এটার প্রথম সূত্র হচ্ছে কি, রুট ওভার যতগুলো আমাদের বেগ দেওয়া থাকবে, C1 C2 প্লাস ডট ডট ডট, ধরলাম আমাদের n সংখ্যক
বেগ দেওয়া আছে, এইগুলা ডিভাইডেড বাই এগুলোর উপর প্রত্যেকটার উপরে স্কোয়ার থাকবে, ডিভাইডেড বাই যতগুলো গ্যাস দেওয়া থাকবে, যতগুলো বেগের মান দেওয়া থাকবে তাদের সংখ্যা। এটাকে কখন অ্যাপ্লাই করব আমরা? যখন বেগ দেওয়া থাকবে, হ্যাঁ, যখন বেগ দেওয়া থাকবে। তবে এইটা সচরাচর আমাদের ইউজ করতে হয় না, এটা আসে না। তাহলে দেখো, অথবা বা সি আর এম এস ইকুয়ালস টু, এটাকে চাইলে আমরা এইটা একটা সূত্র লিখতে পারি, 3RT ডিভাইডেড বাই এম। ঠিক আছে, 3RT ডিভাইডেড বাই এম, যেখানে টি হচ্ছে তাপমাত্রা, অবশ্যই ক্যালভিনে নিতে হবে, এম হচ্ছে ওই গ্যাসের ভর। তাহলে এটা কখন অ্যাপ্লাই করব? যখন আমাদের তাপমাত্রা দেওয়া থাকবে, যখন আমাদের তাপমাত্রা দেওয়া থাকবে তখন আমরা অ্যাপ্লাই করব। বুঝা গেছে? এবং মোলার ভর দেওয়া থাকবে। তারপর দেখো, এটাকে চাইলে আমরা রুট ওভার, এটা কিন্তু আমাদের আর, হ্যাঁ, এটা আমাদের আর, চাইলে আমরা 3KT ডিভাইডেড বাই এম লিখতে পারি। এটা কখন অ্যাপ্লাই করব? যখন আমাদের বোলজম্যান ধ্রুবক দেওয়া থাকবে, বা বলে দিবে যে একটি পরমাণুর, বলে দিবে যে একটি অণুর ভর, একটি অণুর ভর দেওয়া থাকবে, একটি অণুর ভর, একটি অণুর ভর দেওয়া থাকলে তখন আমরা এটাকে অ্যাপ্লাই করব। এখানে কে এর মানটা আমরা কিভাবে পাবো? কে এর মান পাবো আর কে এন এ বা অ্যাভোগাড্রো সংখ্যা দ্বারা ভাগ করব। আর এর মান কত? 8.31 ডিভাইডেড বাই কত? 8.31কে 6.02 ইন্টু 10⁻23 দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমরা যেই মানটা পাবো সেটা হচ্ছে 1.38 ইন্টু 10⁻23 এত জুল পার কেলভিন। ওকে, তারপরে দেখো এইটা একটা মান গেছে। তারপর CRMS, এটাকে চাইলে আমরা আরেকটা সূত্রে অ্যাপ্লাই করতে পারি। যদি এটাকে ঘনত্বে টার্ন ওভার করি তাহলে 3p/ρ হয়ে যাবে, 3p/ρ হয়ে যাবে। ওকে, তো দেখো এখান থেকে চাইলে আমরা কিছু সম্পর্ক স্থাপন করতে পারবো, এই যেমন এইটার সাথে এখানে কিছু সম্পর্ক স্থাপন করতে পারবো। এইগুলা খুবই খুবই গুরুত্বপূর্ণ। রিলেশনগুলো কার সাথে হইতে পারে? ধরো তাপমাত্রার সাথে রিলেশন কি? সি সমানুপাতিক হচ্ছে কত? √T। √T কখন? যখন হচ্ছে কি আমাদের এম সমান কনস্ট্যান্ট, এম সমান যখন আমাদের কনস্ট্যান্ট, তখন আমাদের এইটা হয়ে যাবে। তাহলে এখানে চাইলে আমরা এটা লিখতে পারবো C1/C2 সমান √T1/T2, √T1/T2। আবার দেখো, এই ঘনত্বের সম্পর্কে যদি আমি দেখাই, CRMS বা সি সমানুপাতিক হয়ে যাবে কত, বা ব্যস্তানুপাতিক 1/√ρ যখন হচ্ছে কি আমাদের পি সমান কনস্ট্যান্ট, পি সমান ধ্রুবক। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা কি বের করতে পারবো? সি ব্যস্তানুপাতিক, আচ্ছা, সি সমানুপাতিক √P। এই সম্পর্কগুলো দিয়ে আমরা অঙ্ক করতে পারবো। তারপরে দেখো, আমাদের এই ছিল RMS বেগ। তারপর যদি আমরা চলে যাই গতিশক্তিতে, হ্যাঁ, আমি ডিরেক্ট কিন্তু সূত্রগুলো লিখতেছি, ডেরিভেশন করার সময় নাই। ই সমান সূত্র কি আমাদের? হাফ ইন্টু মোট ভর। মোট ভর গতিশক্তি সমান আমরা কি জানি? মোট ভর ইন্টু হয়ে যাবে কত? বেগের উপরে স্কোয়ার। ঠিক আছে, বেগের উপরে স্কোয়ার। তো এটাকে চাইলে আমরা হাফ অফ মোট ভরকে যদি আমরা ডাব্লিউ দ্বারা লিখি, ইন্টু সি যে RMS পাবো, এইটাকে আমরা স্কোয়ার করলে একটা মান পাবো। ঠিক আছে, তো এটাকে প্রতিপাদন করার ফলে আমরা যেটা পাই সেটা হচ্ছে 3/2 PV। ঠিক আছে, এটা কখন থাকবে? এটা যখন আমাদের আয়তন দেওয়া থাকবে, এটা যখন আয়তন থাকবে তখন আমরা অ্যাপ্লাই করব। ওকে, এটাকে চাইলে আমরা আরেকটা সূত্রে অ্যাপ্লাই করতে পারি, 3/2 nRT, 3/2 nRT। ঠিক আছে, কখন আমরা অ্যাপ্লাই করব এটাকে? যখন আমাদের তাপমাত্রা দেওয়া থাকবে, যখন আমাদের তাপমাত্রা দেওয়া থাকবে তখন আমরা এটাকে অ্যাপ্লাই করব। বুঝা গেছে? এটাকে চাইলে আমরা এইটাও অ্যাপ্লাই করতে পারবো, 3/2 nকে চাইলে W/m, যেখানে W হচ্ছে প্রদত্ত ভর, m হচ্ছে কি আমাদের আণবিক ভর, RT দ্বারাও প্রকাশ করতে পারি। তখন কি দেওয়া থাকবে? আমাদের ভর দেওয়া থাকবে। যখন ভর দেওয়া থাকবে, ধরো 3 গ্রাম নাইট্রোজেন, 10 গ্রাম নাইট্রোজেন বা 10 গ্রাম অক্সিজেন, এরকম দেওয়া থাকলে এইটা ভর দেওয়া থাকলে এটা অ্যাপ্লাই করব। এবং দেখো 3/2 এখানে আমরা চাইলে KT প্রকাশ করতে পারি। এটা দ্বারা কখন দেওয়া বলবো? যখন একটি অণুর গতিশক্তি বের করতে বলবে, একটি অণুর গতিশক্তি, একটি অণুর
গতিশক্তি বের করতে বলবে, তখন আমরা এটা দিয়ে অ্যাপ্লাই করব। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে এই ছিল আমাদের ইসের সম্পর্ক। এখান থেকে আমরা সম্পর্কগুলো দেখে নিতে পারবো। তো চলো এখান থেকে অঙ্কগুলো একটু দেখা যাক, ঠিক আছে? তাহলে দেখো কি বলছে, যে একটি নির্দিষ্ট তাপমাত্রায়, হ্যাঁ, একটা নির্দিষ্ট তাপমাত্রায় কি বের করতে বলছে, একটি নির্দিষ্ট তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের অণুর গড় বেগের বর্গমূল মান হচ্ছে কত, এত। তার মানে এটা CRMS এর মান হচ্ছে কত, এত। ওকে, তারপরে কি বলছে, CRMS এর মান এত। ঘনত্বের পরিবর্তন না করে গ্যাসকে এমনভাবে ঠান্ডা করা হলো যেন চাপ অর্ধেক হয়ে যায়। ঠিক, ওকে ফাইন। তারপর প্রথম বলছে ঠান্ডা করার পর অক্সিজেন গ্যাসের অণুর গড় বেগের বর্গমূল মান কত, ঠিক আছে? এবং পরেরটা আমরা পরে দেখি। তাহলে এখানে দেখো নির্দিষ্ট তাপমাত্রায়, তাহলে তাপমাত্রা T সমান সমান আমাদের কি, কনস্ট্যান্ট। T সমান আমাদের কনস্ট্যান্ট। অক্সিজেন গ্যাসের গড় বর্গবেগের, এটা হচ্ছে বর্গবেগের বর্গমূল মান, মানে CRMS মান, এটাকে আমরা C1 ধরলাম, 11.2 কিলোমিটার পার সেকেন্ড, মুক্তিবেগের সমান, ঠিক আছে? এত। তাহলে যদি আমাদের কি বলছে, T কনস্ট্যান্ট, তারপর ঘনত্বের পরিবর্তন না করে, আচ্ছা ঘনত্বের পরিবর্তন করতে বলে নাই, তার মানে এখানে রো হচ্ছে কনস্ট্যান্ট, রো হচ্ছে কি আমাদের ধ্রুবক। তাহলে ঘনত্বের পরিবর্তন না করে এমনভাবে ঠান্ডা করা হলো যেন চাপ অর্ধেক হয়ে যায়, তাহলে চাপ অর্ধেক হয়ে যাবে। তাহলে P1 সমান সমান যদি আমাদের P থাকে, তাহলে P2 সমান সমান কত হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, P/2 হয়ে যাবে। তাহলে অর্ধেক হয়ে গেলে আমাদের CRMS বেগের মান কত হবে, বা C2 কত হবে। তো আমরা কি জানি দেখো তো, C সমান সমান আমরা একটা সূত্র পড়লাম না, 3P ডিভাইডেড বাই রো, 3P ডিভাইডেড বাই রো। তো এখান সাথে আমাদের এর C1/C2 সম্পর্ক যদি স্থাপন করি, তাহলে কত আসবে, √P1/P2 আসবে না? অবশ্যই আসবে। তাহলে C2 সমান সমান আমাদের কত আসবে, √P2/P1 ইন্টু C1। ওকে, তাহলে P2 এর মানটা কত জানি, P2 এর মান জানি 1/P2, P/2, ওকে, ডিভাইডেড বাই P1 এর মান কত, P, তাহলে ইন্টু C1, তাহলে সমান সমান 1/2, এটার উপর একটা রুট থাকবে, P চলে যাবে, C1 কত, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তো এটাকে ক্যালকুলেট করলে মানটা কত আসবে, 7.92 কিলোমিটার পার সেকেন্ড। বুঝা গেছে? এই ছিল আমাদের অ্যান্সার। দেখছো, এইটাও কিন্তু আমাদের একটা বোর্ড কোশ্চেন, সম্ভবত এটা কুমিল্লা বোর্ডের একটা প্রশ্ন। ওকে, তো এইভাবে আমাদের মান বের করা লাগবে। তো দেখি আমরা ঘ নাম্বার কোশ্চেন, মানে এখানে আমি খ নাম্বার লিখছি, মূলত এটা আমাদের ঘ নাম্বার কোশ্চেন। নাইট্রোজেন অণুর গড় বর্গবেগের বর্গমূল মান 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোজেন গ্যাসের যে CRMS বেগ থাকবে, নাইট্রোজেন, এটাকে আমি নাইট্রোজেন ধরলাম, CRMS বেগ যে থাকবে সেটা 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন অণুর গড় বর্গবেগের বর্গমূলের মানের সমান হলে তাপমাত্রার কি ধরনের পরিবর্তন হবে। ঠিক আছে, তার মানে দেখো নাইট্রোজেনের যখন তাপমাত্রা, নাইট্রোজেনের ক্ষেত্রে যে তাপমাত্রাটা হয় 27 ডিগ্রি সেলসিয়াস, যাকে আমরা 300 কেলভিন বলি, তো কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেনের অণুর CRMS বেগের মানটা সেম আসবে। মানে বুঝাইতে পারছি যে ধরো আমাদের নাইট্রোজেন গ্যাসের অণুর যেই তাপমাত্রা, নাইট্রোজেন গ্যাসের যে RMS বেগ 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে RMS বেগের মানটা, সেই বেগটা পাইতে হলে অক্সিজেনের জন্য কত তাপমাত্রা প্রযোজ্য। তাহলে আমরা একটু তাপমাত্রার সম্পর্কটা দেখি। তাহলে এখানে CO সমান সমান CN, দুইটাই সমান। তাহলে এখন দেখো তো, C সমান সমান আমরা কি জানি, দুইটা তাপমাত্রা যেহেতু সমান, তাহলে C1 সমান সমান জানি আমরা কত, √3RT ডিভাইডেড বাই M। ঠিক আছে, এটা আমাদের নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে। তাহলে আবার জানি কি, এটা আমরা ধরলাম নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে। আবার C অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে কত আসবে, √3RT ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই হচ্ছে কত আমাদের M। তাহলে এখানে দেখো, এটাকে আমরা নাইট্রোজেনের জন্য TN ধরলাম এবং অক্সিজেনের জন্য TO ধরলাম। তাহলে এখান থেকে দুইটাকে যদি আমি সমান করে ফেলি, দুইটাই যেহেতু সমান,
তার মানে এটা লেখা যাবে না যে √3 RTN ডিভাইডেড বাই M নাইট্রোজেন গ্যাসের ভর সমান সমান √3RTO ডিভাইডেড বাই M লেখা যাবে না। তাহলে উভয় পক্ষকে বর্গমূল করে দিলে 3 চলে যাবে, আর চলে যাবে। তাহলে এইটার যে তাপমাত্রা TN ডিভাইডেড বাই, এটা যেহেতু নাইট্রোজেন গ্যাস, তাহলে নাইট্রোজেন গ্যাসের ভর কত 28 ইকুয়ালস টু এইটার তাপমাত্রা TO, এটাই তো আমাদের বের করা লাগবে, ডিভাইডেড বাই অক্সিজেন গ্যাসের ভর কত 32 গ্রাম। তাহলে এখন TO সমান সমান কত আসবে, এটাকে আসলে O2 লেখা দরকার, নাইট্রোজেন গ্যাস তো আর N মুক্তভাবে থাকতে পারে না। তাহলে কত আসবে 32 ডিভাইডেড বাই 28 ইন্টু 300 কেলভিন। বোঝা গেছে? তাহলে 300 কেলভিন। তাহলে এখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, আচ্ছা অক্সিজেনের না, তো আমি প্রশ্ন পড়তে একটু ভুল করছি, মানে নাইট্রোজেন অণুর বর্গবেগটাই কত এত তাপমাত্রায় অক্সিজেনের সমান হবে, ঠিক আছে? তার মানে অক্সিজেনেরটাই আমাদের দেওয়া আছে, অক্সিজেনেরটাই 300 কেলভিন দেওয়া আছে, নাইট্রোজেনেরটাই আমাদের বের করতে হবে। আমি আবার একটু রিপিট করতেছি, ঠিক আছে? দেখো যে নির্দিষ্ট তাপমাত্রায় মানে নাইট্রোজেনের অণুর সিআরএমএস বেগের মান এত ডিগ্রি তাপমাত্রায় নাইট্রোজেন অণুর সিআরএমএস মানের সমান হবে, ঠিক আছে? তার মানে নাইট্রোজেনটাই আমাদের বের করা লাগবে। সো নাইট্রোজেনটা যদি আমি বের করি, তাহলে NTN সমান সমান হয়ে যাবে 28 ডিভাইডেড বাই 32 ইন্টু হয়ে যাবে কত 300 কেলভিন। তাহলে এটাকে যদি আমি গুণ করি, তাহলে আমাদের কত আসবে, তাহলে এখান থেকে কমে যাবে মানটা, ঠিক আছে? তুমি এটা যেটা থাকবে সেইটাই হয়ে যাবে আমাদের অ্যান্সার। বুঝা গেছে? তো এখন দেখো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। এইটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে 2 সেন্টিমিটার কিউব আয়তনের দুইটি অভিন্ন পাত্র, তার মানে একই দুইটার আয়তন আমাদের কত দেওয়া আছে, দুইটার আয়তন দেওয়া আছে 2 সেন্টিমিটার কিউব। তারপর বলছে পাত্র A এবং B, এ পাত্রে অক্সিজেন গ্যাস আছে, বি পাত্রে নাইট্রোজেন গ্যাস নিয়ে দেওয়া আছে। তাহলে এটার একটা চাপ দেওয়া আছে এত, এবং নাইট্রোজেনের চাপ দেওয়া আছে এত। তাহলে এ পাত্র বি পাত্র, তাহলে এ পাত্রে গতিশক্তি বের করতে বলছে, এবং বি পাত্রের, এ পাত্রে এবং বি পাত্রের মধ্যে কোনটি বেশি উত্তপ্ত হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করতে বলছে। তাহলে এ পাত্রের গতিশক্তির জন্য আমাদের কি করতে হবে, E সমান সমান 3/2, কি দেওয়া আছে, চাপ দেওয়া আছে 3/2, তার মানে PV আয়তন দেওয়া আছে, তাহলে 3/2, ঠিক আছে? এইটাও কিন্তু আমাদের একটা বোর্ড কোশ্চেন, এটা আমাদের রাজশাহী বোর্ডের কোশ্চেন। দেখছো কত সহজ না? সহজ কিন্তু। তাহলে E/2, তাহলে আমাদের এখানে কত আসবে PV, P এর মান কত দেওয়া আছে, 1 নম্বর পাত্র যেহেতু 3 × 10⁵, V এর আয়তন কত দেওয়া আছে দেখো, V কে অবশ্যই মিটার কিউবে নিতে হবে, 2 সেন্টিমিটার কিউব। তাহলে মিটার কিউবে নিলে কত দ্বারা গুণ করতে হবে, 10⁻⁶, যেহেতু আয়তন মিটার কিউব, এত দ্বারা গুণ করতে হবে, 2 × 10⁻⁶ মিটার কিউব। ওকে, তাহলে এইখান থেকে কত আসবে, এই মানটাকে যদি আমি ক্যালকুলেট করি, তাহলে আমাদের আসবে 0.9 জুল। এইটাই আমাদের অ্যান্সার। বুঝা গেছে? কোশ্চেন ক্লিয়ার? তো দেখো আমরা নেক্সট অঙ্কে যদি যাই, এটার ক্ষেত্রে বলছে এ পাত্র এবং বি পাত্রে কোনটি বেশি উত্তপ্ত হবে। তো নর্মাল একটা কনসেপ্ট, আমরা কি জানি, E সমান সমান 3/2 nRT। তাহলে যার গতিশক্তি বেশি তার কত আসবে, আমাদের তাপমাত্রা বেশি আসবে। তাহলে E এর তাপমাত্রা EA এর গতিশক্তি আমরা কত পাইছি, 0.9 জুল। অন্যান্য কিছু দ্বারাও তুমি বের করতে পারবা। তো গতিশক্তি যেহেতু একটা বের হয়ে গেছে, তাহলে আমরা গতিশক্তি দিয়ে করি। E2 B এর জন্য আমাদের কত আসবে, 3/2 ইন্টু PV। তাহলে দেখো তো 3/2, P এর মান কত জানি, তাহলে P এর মান হচ্ছে 3.66 ইন্টু 10⁵ ইন্টু V এর মান কত জানি, 2 ইন্টু 10⁻⁶ কত -6 মিটার কিউব। তাহলে এখন এটাকে ক্যালকুলেশন করলে কত আসবে, এটাকে ক্যালকুলেশন করলে আসবে 1.098 জুল। তাহলে বি এর যেহেতু আমাদের মাত্রা বেশি, গতিশক্তি বেশি, তার মানে বি এ পাত্রের আমাদের তাপমাত্রা বেশি আসবে। তারপরে আমরা দিতে পারি UEA/EB সমানুপাতিক সম্পর্ক, তার মানে TA ডিভাইডেড বাই TB। তাহলে TB তাপমাত্রা কোনটার বেশি হবে, TB সমান সমান কত আসবে, EB ডিভাইডেড বাই EA ইন্টু থাকবে কত আমাদের TA।
তাহলে এখানে যদি তুমি ক্যালকুলেট করো ইভি এর কত আছে, ইভি এর মান আছে 1.098, ই এর মান আছে 0.9 ইন্টু টি এ। তাহলে অবশ্যই সুতরাং এখান থেকে কত লিখতে পারবো, টিভি ইকুয়ালস টু 1.22 ইন্টু টি ওয়ান। তাহলে সুতরাং টিভি ইজ গ্রেটার দেন টি ওয়ান। তাহলে আমাদের বি পাত্রটা কি হবে, বেশি উত্তপ্ত থাকবে। বুঝা গেছে? তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসটা। আমি আর কিছু কথা বলে নেই যে দেখো এই টপিকের বাইরে আর কোনো কিছুই পড়ার দরকার নাই ভাইয়া, জাস্ট এই পর্যন্ত পড়লেই হয়ে যাবে। একদম বাছাইকৃত সব থেকে একদম অ্যাপ্রোপ্রিয়েট যে সিকিউগুলো আছে সেইগুলো এখানে দেওয়া আছে। তো তোমরা চাইলে এটাকে 2x অথবা 1.5x করে দেখতে পারো, যেহেতু তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে, একদিন আগে বন্ধ দিয়েছে, মাত্র একদিন বন্ধ আছে ফিজিক্স ফার্স্ট পার্টের আগে। সো তোমরা একটু এটাকে দেখলেও বুঝতে পারবা, ঠিক আছে? তো এত দুনিয়া সব পড়ার সময় নাই ভাইয়া, তোমার পরীক্ষার আছে মাত্র একদিন, তো তুমি সব কিছু পড়ে একদম উল্টাই ফেলা যাবে না, ঠিক আছে? তো তুমি এখন তোমাকে শর্টকাটে যত অল্প সময়ের মধ্যে ধুমায় তুমি সিকিউ সলভ করবা, শুধু ধুমসে সিকিউ সলভ করবা আর সূত্রগুলো দেখবা। এত আহামরি কোনো কিছু পড়ার দরকার নাই, সারা জীবন অনেক পড়ছো, ঠিক আছে? সকলের জন্য অনেক অনেক শুভকামনা। ভালো থাকবা, সুস্থ থাকবা, পরীক্ষাটা ভালো করে দিবা। আল্লাহ হাফেজ।